হয়েছে। কিন্তু আমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম তখন অনেকটা অবাক হলাম। আরে ভাই, অবাক না হয়ে কি কোনো উপায় আছে? একে তো বিয়ে বাড়ি, তারপরও চারপাশ কেমন নীরব হয়ে আছে। কিরে শালা, ভুল করে কোন বাড়িতে এসে পড়লাম নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। দাঁড়া, ঠিকানাটা আরেকবার ভালো করে দেখে নি। তাই দেখ তাড়াতাড়ি। না রে ভাই, ঠিকানা তো ঠিকই আছে। তাহলে মানুষজন সব কোথায়? চল একটু ভেতরে গিয়ে দেখি। তারপর আমরা দুইজনে আরেকটু ভিতরে যেতে কিছু মানুষ দেখতে পেলাম। সবাই যেন নীরব হয়ে আছে, কারো মুখে কোনো কথা নাই। আমি আমার একজন কলিগকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই, সবাই এমন নীরব কেন? কি আর হবে, স্যারের মেয়ে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তারা নাকি এখন আর আসবে না। আসবে না মানে? তারা এমনটা কি করে করতে পারে? তারা নাকি স্যারের সাথে ব্যবসায়িক শত্রুতার জন্য এমনটা করেছে, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। এ তো পুরো বাংলা ছায়াছবির মতো কাহিনী। কি বলিস তুই এসব? আমি আমার কলিগকে জিজ্ঞেস করলাম, স্যারকে কোথাও দেখছি না যে, কোথায় সে? এইসব কথা শোনার পর সে অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোন হাসপাতালে? তারপর তার কাছ থেকে হাসপাতালের ঠিকানাটা নিয়ে হাসপাতালে গেলাম। সেখানে পৌঁছে দেখি রিয়া ম্যাডাম বাইরে বসে কান্না করছে। বধূর সাথে তাকে দেখতে একদম লাল পরীর মতো লাগছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার এখন কেমন আছে? একটা রুমের ভেতর থেকে একজন ডাক্তার বাইরে এসে বলে, আপনাদের মধ্যে অভ্রকে? জি আমি। কেন, কি হয়েছে? আপনাকে উনি ডাকছে। স্যারকে উদ্দেশ্য করে কথাটা বললেন। আমি আর কিছু না ভেবে আমি আর জয় দুইজনে একসাথে স্যারকে যেখানে রাখা হয়েছে সেখানে গেলাম। স্যার আমাকে দেখে বললেন, বাবা অভ্র, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ স্যার বলুন। অভ্র, এতক্ষণে তো সব ঘটনাই শুনতে পারছো, তা বাবা তুমি আমার একটা কথা রাখবে? স্যার কি কথা, আপনি আমায় বলুন, আমি অবশ্যই আপনার কথা রাখার চেষ্টা করব। আসলে তোমাকে যে কথাটা কিভাবে বলি ঠিক বুঝে উঠতে পারছি না। কথাটা তুমি কিভাবে নিবে তা আমি জানি না, তবে স্যার আপনি বলুন। অভ্র, তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি তাহলে আমার মেয়েকে বিয়ে করো। অফিসের বস হিসেবে না, একজন বাবা হিসেবে তোমাকে আমি এই কথাটা বলছি। কোনো কথাই বের হচ্ছে না। আসলে স্যারের কথা শুনে আমি কি উত্তর দিব তা আমি বুঝতে পারছি না। স্যার আমার চুপ করে থাকতে দেখে আবারও বললেন, বাবা এভাবে চুপ করে থেকো না, তুমি একটু ওকে বোঝাও। জয়কে উদ্দেশ্য করে বলল কথাটা। জয় আমাকে একপাশে গিয়ে বলল, দেখ ভাই, তুই তো স্যারের কথাটা মেনে নে। সে এত করে রিকোয়েস্ট করছে, তুই আর না করিস না। আর বিয়ে আজ না হয় কাল তো করতেই হবে, তাই না? তুই তো আমার কোনো কথাই অমান্য করিস না, তাই এই কথাটাও রাখ। কি রে, এত কি ভাবছিস? হ্যাঁ বলে দে। আমি তোমাকে হাত জোর করছি বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। এ কি করছেন স্যার? আপনি আমার গুরুজন, আপনার কথায় আমি রাজি। কিন্তু কিন্তু কি? রিয়া ম্যাডাম কি রাজি হবে? ও, তুমি চিন্তা করো না, আমার কথা ও কখনো অমান্য করবে না। তারপর স্যার রিয়া ম্যাডামকে ভেতরে ডাকলেন। রিয়া ম্যাডাম তার চোখ মুছতে মুছতে ভেতরে আসলেন। তারপর স্যার তাকে বললেন, রিয়ামা, আমার একটা কথা রাখবি? কি কথা বাবা, বলো। তোমার সব কথাই আমি রাখবো। মারে, তুই অভ্রকে বিয়ে কর। দেখ মা, আমার মান সম্মান এখন সব তোর উপর, তুই আর না করিস না, তুই রাজি হয়ে যা। বাবা তুমি যা ভালো বুঝো তাই করো তাহলে। তোমায় বলেছি না, আমার মেয়ে কখনো আমার কথার অবাধ্য হবে না। তাহলে আজই তোমাদের বিয়ে হবে। যা আপনি ভালো মনে করবেন। তাহলে আমি একটু আসি, তোরা একটু অপেক্ষা কর। তুই আবার কোথায় যাবি এখন? বারে, তোর বিয়ে, তোর ভাবিকে একটু জানাতে হবে না? এই কথা বলে বাইরে চলে গেল জয়। চলো তাহলে বাসায় যাওয়া যাক। আমাদের দুইজনের উদ্দেশ্য করে বলল কথাটা। কিন্তু তোমার শরীর তো ভালো নেই। না রে মা, তোর বিয়ে হলে আমার শরীর এমনিতে ঠিক হয়ে যাবে। তারপর স্যার আর আমরা সবাই মিলে স্যারের বাসায় গেলাম। আরে বুঝতে পারছেন না কেন যাচ্ছি? আরে ভাই, আজ যে আমার বিয়ে। অবশেষে আমাদের বিয়েটা খুব ভালোভাবে হয়ে গেল। এখন আমি বাসর ঘরে বাইরে জয়ের সাথে দাঁড়িয়ে আছি। জয় আমাকে জোর করে বাসর